এ কি হঠাৎ মুলি বাঁশের দণ্ডা তৈরি করছো কেন? বলি ঘরে ডাকাত আসবে নাকি? না, আত্মরক্ষার উপায় বার করছি। যা দিনকাল পড়েছে, ডাকাত আসতে আর কতক্ষণ। কি ভাবো আমায়? এক সময় লাঠি খেলতাম। এই রে, কথাটা জানলে ভগবান হয়তো বলে বসতো উনি ছোটবেলায় তরোয়াল খেলতেন। তবে যাই বলো না কেন, তোমাদের এই ভগবান কিন্তু একটা ঢ্যাঁড়স। কোনো মন্ত্রী অসুস্থ, সেনাপতি বিছানায়, এই অবস্থায় কোনো রাজ্য চলে? দাদু দাদু, আমাদের পুরানো মন্ত্রী কথা বলতে শুরু করেছে, সবাই দেখতে গেছে। তা তুমি যাবে না? যাবো তো বটেই, কিন্তু ভগবানের দয়া থেকে এবার আমরা বঞ্চিত হব। চল গুলটে, পুরনো মন্ত্রীকে একবার দেখে আসি। এর চাইতে ভালো খবর আর কি হতে পারে মন্ত্রী? তুমি ফিরে আসবে, তার চাইতে ভালো খবর আর কি হতে পারে? সবই ভগবানের দয়া মহারাজ। ওই নামটা আর উচ্চারণ করুন। আমি আর কি বলবো? তোমার সুস্থ হওয়া উপলক্ষে আমি কাল একটা ভোজ সভার আয়োজন করছি, আর সেটা হবে তোমার বাড়িতে। রাজসভার সবাইকে কিন্তু উপস্থিত থাকতে জানিয়ে দিতে হবে। হ্যাঁ, মন্ত্রীর ফিরে আসাটা আমাদের কাছে খুবই আনন্দের বিষয়। কাল জমিয়ে খাবো। তোমার খাওয়া মানে তো একটা ভোজ সভার সব খাওয়া খেয়ে ফেলা, তবে সেটা করতে যেও না। মহারাজ, খাওয়া নিয়ে দয়া করে আমায় খোঁটা দেবেন না। এই গুণটা আমি অনেক চেষ্টা করে অর্জন করেছি। আমার তো ওই গুণের মধ্যে দুই, খাই আর শুই। এবার আমাদের কি হবে? না খেতে পেয়ে মরবো তো। আরে বাবা, চিন্তা করিস না। আরে বাবা, আমি তো আছি নাকি রে? আপনি তো এখনো কয়েকদিন আছেন, তাই তো? থাকবো না মানে কে তাড়াবে আমাকে? কিন্তু গোপাল তো আপনাকে ছেড়ে দেবে না। হয়তো কালই মহারাজকে বলে আপনাকে তাড়িয়ে দেবে। তখন যা যা, গোপালের কত এলেম তা জানা আছে আমার। গোপাল যদি মহারাজকে ফুসলায় তবে গোপালকে আমি দেখে নেব। এই শোনো, তোমার এই বড় বড় বাকি না আমি বিয়ের পর থেকেই শুনে আসছি। এতদিন মন্ত্রিত্ব করেও আমায় একটা সীতাহার দিতে পারলে না। আগেই বলেছিলাম গুছিয়ে নাও, গুছিয়ে নাও। এবার বেকার স্বামী নিয়ে আমি বাপের বাড়িতে মুখ দেখাবো কি করে? তার আর কি, এবার আমার বাপের ওপর বসে খাবে, লজ্জাও করে না। লজ্জা আমি পাবো কেন? তোমার বাবা যেভাবে আমার পিছনে পড়ে রইলো তা দেখে আমার কষ্ট হলো। সত্যি তো, আমি বিয়ে না করলে মেয়েটার তো আর বিয়েই হবে না। এই এই মিথ্যে কথা বলো না, জিভে পোকা পড়বে। আমার বাবাকে কে কে বলেছিল বাড়িতে সোনা মোহরের ছড়াছড়ি, আপনার মেয়ের কোনো কষ্ট হবে না। সেরকমই ছিল। বিয়ের পর সব বুদ্ধি ঘেঁটে গেছে। তবে মন্ত্রী থাকি বা না থাকি, তোমায় সোনার বাজু আমি গড়িয়ে দেবই। কোথা থেকে শুনি? তুমি কি জাদু জানো নাকি? রাজবাড়ি লুট করবো। সেনাপতি এখন নেই, এটাই সুযোগ। এতেও তোমার শিক্ষা হয়নি। এবার কি শুলে চড়ার শখ হয়েছে? শুলের ভয় আমায় দেখিও না। ছোটবেলায় কত শুলে চড়েছি জানো? তোমাদের নাগরদোলার চাইতে অনেক আরামের। আরে ছাড়ুন এসব বাজে কথা। এদিককার খবরটা শুনেছেন? পুরনো মন্ত্রী সুস্থ হওয়ার উপলক্ষে তার বাড়িতে আজ মহারাজ ভোজ সভার আয়োজন করেছেন। ইলাহি ব্যাপার, রাজবাড়ির সবাই যাচ্ছে, এমনকি পাইক বরকন্দাজ। বাড়ি একেবারে ফাঁকা। বলিস কি রে? তবে শেষ কামড়টা দিয়ে আসি বল। পুরো বাড়ি একেবারে ফাঁকা করে দেব, তারপরে জঙ্গলে পগার পার। কি বলিস? হ্যাঁ গো, রানীর ঘর থেকে আমার জন্য হীরের গোটা 10 মালা নিয়ে এসো তো। গোপাল, চোখের সামনে দেখলাম 27টা ইলিশ ভাপা খেয়ে নিলে। এরপর আছে তো আবার মাংস আর মিষ্টি। একটু বেশি খেয়ে ফেলেছি। ভেবেছিলাম 3টে গোটা পাঁঠা খাবো, তার হবে না। তবে 2টো খাবই। আর মিষ্টি
আপনি বরঞ্চ খবর নিন কত হাড়ি দই আর রসগোল্লা এখনো বেঁচে আছে। সে তো বটেই, সে তো বটেই। খাওয়া যে একটা শিল্প তা তুমি প্রমাণ করে দিলে। আচ্ছা, ভগবানকে তো দেখতে পাচ্ছি না। মহারাজ, ভগবানকে কি দেখা যায়? তিনি কোথাও একটা আছেন। না না, ভগবানকে তো আমি এখনো তাড়াইনি। মানে তাড়াবো কি না সেটাই এখনো ঠিক করে উঠতে পারছি না। তাড়াবেন কেন? এমন বুদ্ধিমান লোককে কি কেউ তাড়ায়? তাহলে কোথায় রাখবো ওকে? কেন, আপনার পাশে, কিন্তু পা, হাত আর মুখটা বেঁধে রাখতে। বাবা বাবা বাবা, চমৎকার হবে। কিন্তু ভগবান এলো না কেন বলো তো? দেখুন ওর শাগরেদদের নিয়ে কোনো চক্রান্ত করছে কিনা। সেটাই তো চিন্তার। তবে ওকে চোখে চোখে রাখা কিন্তু খুব দরকার। এই সর্বনাশ, আমার তো পেয়ে গেছে। হ্যাঁ, পেয়ে গেছে? তখন থেকে বলছি এত কেউ না, কেউ না। এবার কি হবে? রাজবাড়িতেই যেতে হবে। আমার বাড়ি অনেকটাই দূর। তাড়াতাড়ি মহারাজ, নইলে আমার একেবারে কাপড়ে চোপড়ে হয়ে যাবে। না, তোমাকে নিয়ে আর পারা গেল না। এই তাড়াতাড়ি ওপরে ওঠ বটা, একেবারে মোহর যেখানে রাখা আছে সেইখানে। কোনো পাহারা নেই। হ্যাঁ হ্যাঁ, উঠছি। কিন্তু কোষাগারটা কোন দিকে? একেবারে দোতলায় উঠে বাঁ দিকের ঘরটা। সাবধান, রানীমা কিন্তু ওই পাশের ঘরেই থাকেন। জানি, রানীর নাক ডাকার শব্দ পাচ্ছি। শোন, আমার বউয়ের জন্য খান দশেক হীরের মালা নিয়ে আসিস, বুঝলি? নইলে আমার একেবারে চুল ছিঁড়বে। সর্বনাশ হয়ে গেছে রে বটা, মহারাজ আর গোপাল এইদিকেই আসছেন। এই তাড়াতাড়ি তাড়াতাড়ি পালা। আমরা ঠিক পালিয়ে যাব, আপনি আগে পালান। কি করে পালাবো রে? এই চারিদিকে তো দেওয়াল। দেওয়াল টপকেই পালাতে হবে, আর কোনো রাস্তা নেই। আরে দেওয়ালে চড়বো কি করে? যেভাবেই হোক পারতে হবে, নইলে শুলে চড়তে হবে। হ্যাঁ, বাবারে বউরে বাবা, আরে কে আছো? আমার তোলো। ওরে বাবারে, মাজাটা গেল রে, মাজাটা গেল। পা দুটো বোধহয় ভেঙেছে। আরে ভগবান, আরে তুমি পড়ে গেলে কিভাবে? দেখি দেখি, হাত পা ভাঙলো কি না। স্মৃতির টানে পাঁচিলে উঠেছিলাম রাজবাড়িটা শেষবারের মতো দেখবো বলে, তার হলো না। বিধাতা আমার কোমর ভেঙে এখানেই থাকতে বললো। ওরে বাবারে বাবারে বাবা। এই, কে আছিস? আরে ভগবানকে কাঁধে করে ঘরে নিয়ে যা। বিষয়টা খুবই বিস্ময়কর, তাই না মহারাজ? তোমার তো সব ব্যাপারই সন্দেহ। একটা লোকের কোমর ভেঙে গেছে আর তুমি তাকে সন্দেহ করছো? মহারাজ, গোপাল বিপদের গন্ধ অনেক দূর থেকে পায়। জোর বাঁচা বেঁচে গেছি রে ঘটা। মহারাজার হাতে ধরা পড়ে গেলে কি হতো বলতো? কি আবার হতো? শুলে চড়তে হতো। কিন্তু ভগবানের কি হলো বলতো? এখন ভগবানের কথা বাদ দে তো, আমাদের কথা ভাবি চল। হ্যাঁ, শুনেছি এই জঙ্গলে নাকি ডাকাতের দল থাকে। তারা নাকি ওই ঠিক মানুষ নয়, রাক্ষস। রাক্ষস! ঘটা, এবার কি করি রে? রাক্ষস প্রভু, আমাদের প্রাণে মারবেন না। আগে বল, তোরা কে? এই জঙ্গলে কি করতে এসেছিস? পালিয়ে প্রভু। কেন, তুই কি চোর না ডাকাত? আগে ডাকাত হওয়ার সাধ্য নেই, তাই ওই চুরি চামারি করে খাই।
শোন, আমরা মাদারিকা, নাম শুনেছিস? আমরা ভোজবাজি দেখিয়ে গ্রামে গ্রামে ডাকাতি করি। আমাদের কোনো অস্ত্র লাগে না। আমাদের ভেলকি দেখে সবাই ঘর বাড়ি ছেড়ে পালায়। আমাদের দেখে কেউ পালায় না প্রভু, উল্টে লোক দেখে আমরা পালাই। খুবই দুঃখের কথা। আপনার শ্রীচরণে আমাদের একটু স্থান দিন প্রভু। দেখ, আমাদের পথ বড় কঠিন পথ, কিন্তু একটা কাজ তোদের দিয়ে হবে। নগরের সব খবর তো তোদের কাছে আসে, আমাদের সেই খবর দিতে পারবি তো? তোরা শুধু আমাকে ঠিকঠাক খবর দিবি, বুঝলি? আজ্ঞে প্রভু, তবে একটা খবর এক্ষুনি দিতে পারি। নগরের সবচাইতে বড় বণিক সোমদত্ত এখন বাড়িতে নেই। সপ্তডিঙা ভাসাবে বলে কোনো একটা দ্বীপে আছে। বাড়িতে কোনো পাহারা নেই। আজ রাতেই একটা চেষ্টা করা যেতে পারে। মহারাজ, আজ কতদিন পর রাজসভায় আসতে পেরে কি যে আনন্দ হচ্ছে তা কি করে বোঝাবো। এত সুসংবাদের মধ্যেও একটা দুঃসংবাদ আছে। কাল সোমদত্তের বাড়িতে একটা অদ্ভুত ডাকাতি হয়েছে মহারাজ। হ্যাঁ, সোমদত্তের বাড়িতে ডাকাতি হয়েছে? অদ্ভুত ডাকাতি। যারা ডাকাতি করতে এসেছিল তারা নাকি একতলা বাড়ির মতো লম্বা, তাদের মুখ দিয়ে নাকি আগুন বার হচ্ছিল। যারা দেখেছে তারা বলছে ওরা নাকি রাক্ষস, জঙ্গলে থাকে, ওরা নাকি মানুষ চিবিয়ে খায়। আমিও ওদের কথা শুনেছি। ওদের আটকানো খুব শক্ত। এখন কি যে করি? তবে একটা যজ্ঞ করলে মনে হয় রাক্ষসরা আর ভয়ে আসবে না। ঠিক কথা বলেছে আমাদের মন্ত্রী মশাই। বড় করে একটা যজ্ঞ করতে হবে। মন্ত্র শক্তিকে ওরা খুব ভয় পায়। মন্ত্রটা আমি জানি, ওং রিং রাক্ষসায় নমঃ। এটা 3 বার বললেই রাক্ষস ইঁদুর হয়ে পালাবে। মহারাজ, রাক্ষসরা সোনা দানা হিরে মণি মাণিক্য নিয়ে কি করবে? নিশ্চয়ই বাজারে আলু পটল কিনতে যাবে না। আর ওরা যদি মানুষকেই চিবিয়ে খায় তবে মোহর দিয়ে কি হবে ওদের? আর পণ্ডিত, কোন পুঁথিতেই মন্ত্র পেয়েছো তুমি বলো তো? কেন, রাক্ষস পুরাণ? গোপাল, তোমার এত জেনে কি কাজ বলো তো? গোপাল, এই ব্যাপারটা আমাদের সামলাতে দাও না। কতদিন সমস্যার সমাধান করতে পারিনি। দেখুন রাক্ষস ধরতে পারেন কিনা, তবে দেখবেন আপনাকেই না ওরা চিবিয়ে খেয়ে ফেলে। আচ্ছা, আপনি বিশ্বাস করেন যে সোমদত্তের বাড়িতে রাক্ষসরা হানা দিয়েছে? বিজ্ঞান রাক্ষস খক্ষস বলে কারো অস্তিত্ব স্বীকার করে না। ওরা মানুষ, রাক্ষস সেজে এসেছে। আমি নিশ্চিত। কিন্তু ওরা মুখ দিয়ে আগুন বার করছে কি করে? মুখ দিয়ে বোধহয় নয়, ওদের কাছে নিশ্চয় আগুন ছিল। হ্যাঁ, মুখ দিয়ে দাহ্য পদার্থ কোহল ওই আগুনের দিকে ছুড়ে দিলে আগুন দাও দাও করে জ্বলে উঠবে। লোকে সেটা দেখে ভাবে যে মুখ দিয়ে আগুন বার হচ্ছে। কিন্তু তারা এত লম্বা হলো কি করে? দেখো গোপাল, লম্বা হওয়াটা কোনো ব্যাপার নয়। নকল পা লাগিয়ে মানুষ তাল গাছের মতো লম্বা হতে পারে। আমি আপনার কথা বুঝেছি। আচ্ছা, আপনার বিজ্ঞান চর্চায় তো কোহল লাগে। রাজবৈদ্য যাকে সুরাসার বলে, সেই কোহল আপনি যতটা পারেন জোগাড় করে রাখুন, খুব শিগগিরই কাজে লাগবে। রাক্ষসদের যা উৎপাত শুরু হয়েছে তাতে তো খুব শীঘ্রই তারা রাজবাড়িতেও হানা দেবে। আমাদের সবাইকে যে একেবারে চিবিয়ে খাবে। এই কারণেই তো যজ্ঞের কথা বলছিলাম মহারাজ। আপনি আমায় 1,000 স্বর্ণ মোহর দিন, যাতে যজ্ঞের কাজ নির্বিঘ্নে হয়। হ্যাঁ, তোমায় অনুমতি দিলাম। আচ্ছা পণ্ডিত, একটা যজ্ঞ করতে 1,000 সোনার মোহর লাগবে কেন? যা বোঝো না তা নিয়ে কথা বলো না। আমি মন্ত্র বলে এই স্বর্ণ মোহর রাক্ষসদের কাছে পাঠিয়ে দেবো। আর মোহর থাকবে এমন বশীকরণ মন্ত্র যে রাক্ষসরা তার কাছে ঘেঁষতেই সাহস পাবে না। ঠিক আছে, বুঝলাম মহারাজ। তবে এই যজ্ঞ হবে জঙ্গলের মধ্যে, যেখানে রাক্ষসরা বাস করে। তাহলে তাদের বশ করা আরো সহজ হবে। কিন্তু যদি আমাদের খেয়ে ফেলে? এই তো বললে তুমি নাকি রাক্ষসদের এমন বশ করবে যে তারা আর কাছে ঘেঁষতেই সাহস পাবে না। তা এখন ভয় পাচ্ছ কেন? না না না, ভয় পাবো কেন? আমাকে শুধু আর কয়েকটা মন্ত্র প্রয়োগ করতে হবে। আগে তো সোনার মোহর হাতিয়ে নি, তারপর রাক্ষস খেলে খাবে।
ভালোই তো দাম আনলে, 1,000 স্বর্ণমুদ্রা। একাই ট্যাঙ্কে ভরবে, আমার ভাগ দেবে না? তা কখনো হয়? হ্যাঁ, কিন্তু গোপাল যে সব ভেস্তে দিল, জঙ্গলে কেন যোগ্য হবে বলো তো? আরে রাক্ষস টাক্ষস কিছুই নয়, এরা ডাকাত। ভগবানের সাগরেদ বটা ঘটা ভগবানকে না পেয়ে আমার কাছে এসেছিল, সব বলেছে। ওদের বলে মাদারিকা, ভোজবাজিতে ওরা ওস্তাদ। নবাবের সেনারা ঘোড়ায় করে ওদের ধরতে পারে না, লম্বা পায়ের এত জোর। ওরা ওই মোহর চেয়েছে, নইলে নাকি রাজবাড়ি লুট করবে। তাই একটা রফা করেছি, 1,000 মোহর ওদের দিয়ে দেবো, তারপর তা থেকে ভাগ নেবো, আপনাকেও দেবো। বাহ বাহ, চমৎকার ব্যবস্থা করেছে। যাই করো বাপু, আমার ভাগটা কিন্তু চাই। শোনো পুটির বাবা, ওই যে মুলি বাঁশের ডান্ডাগুলি দেখছো, সেগুলি নিয়ে তোমরা যজ্ঞস্থানের থেকে একটু দূরে লুকিয়ে থাকবে। ডাকাতদের দল আমাদের ঘিরে ফেললেই ওদের পা লক্ষ্য করে ডান্ডাগুলি ছুড়বে জোরে। ওরা উল্টে পড়লেই পটাপট ওদের মাটিতে চেপে ধরতে হবে। আমাকে কি করতে হবে গোপাল? ধুতির খোঁটায় কোহলের শিশি লুকিয়ে রাখতে হবে। ডাকাতরা আসলেই মুখে কোহল নিয়ে আগুনের চেলা কাঠে কোহল ছুঁড়ে দিতে হবে। পারবে তো? আরে পারবো না মানে? রাক্ষস বা ডাকাত যেই হোক না কেন, আগুনকে ভয় পায় না এমন কেউ নেই। হ্যাঁ, তাহলে যজ্ঞের কাজ শুরু করো পণ্ডিত। কাদের জন্য অপেক্ষা করছো? নজর রাখ গুলটে, লম্বা ডাকাতদের দেখতে পেলেই ডান্ডা ছুঁড়ে মারবি, টিপ করবি একেবারে পায়, দেখবি কি মজা হয়। ওরা এবার যজ্ঞ শুরু করবে। তোরা মুখ দিয়ে আগুন ছুঁড়তে ছুঁড়তে হারে রে রে করে তেড়ে যাবি। বটা আর ঘটা এই হট্টগোলের মধ্যে পণ্ডিতের কাছ থেকে সোনার মোহর নিয়ে আসবে, বুঝেছিস? ওং রিং রাক্ষসায় নমঃ, ওং রিং রাক্ষসায় নমঃ। এসে গেছে, এই বেলায় সোনার মোহরগুলি সরিয়ে ফেলি, বটা ঘটা এক্ষুনি এসে পড়বে। বিজ্ঞানী, তাড়াতাড়ি মুখে কোহল নাও, সামনের জ্বলন্ত চেলা কাঠে মুখ থেকে কোহল ছুঁড়ে মারো। আমিও তাই করছি। হ্যাঁ হ্যাঁ, তাই করছি। কি রে, আমাদের দিকে আগুন ছুটছে কে রে? জোরে মার গুলটে, একেবারে পায়ে টিপ করে। ওরা ভয় পেয়েছে বিজ্ঞানী, টান্ডা খেয়ে মাটিতেও পড়ে গেছে। এখন ওদের ধরতে হবে। পণ্ডিতকে পাচ্ছি না। 1,000 সোনার মোহর নিয়ে পালালো নাকি? বটা আর ঘটার সঙ্গে পণ্ডিতকে দেখছি ওই গাছের তলায় লুকিয়ে আছে। ওই পালের গোদাটাকে ধরে আনো। বেটা 1,000 সোনার মোহর কোথায় রেখেছে তা তো দেখতে হবে। আরে বটা ঘটা যে, এতদিন তো ভগবানের হয়ে চুরি চামারি করতি, এখন পণ্ডিতের হয়ে কাজ করছিস? হ্যাঁ, মোটেই না, শুধু কি আমার হয়ে ওরা কাজ করে নাকি? পুরনো মন্ত্রীও এর সঙ্গে জড়িত। ঠিক আছে, সবাইকে বেঁধে মহারাজের সামনে নিয়ে যাওয়া হোক। এই হলো ব্যাপার মহারাজ। এরা রাক্ষস খক্ষস নয়, ডাকাত। এদের দলের নাম মাদারিকা।
ভোজবাজি দেখিয়ে ওরা ডাকাতি করে। ডাকাতদের যে কি শাস্তি দেব তা জানি, কিন্তু গোপাল, ঘরের শত্রু পণ্ডিতকে যে কি করব সেটাই তো বুঝে উঠতে পারছি না। আমার মনে হয় ওদের উপযুক্ত শাস্তি হবে লম্বা বাঁশের ডগায় বেঁধে রাজবাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা। মহারাজ, আমাকে একা শাস্তি দিলে অন্যায় করা হবে। আমাদের পুরনো মন্ত্রী আমার কাছ থেকে সোনার ভাগ চেয়েছিল। ফিরে আসতে না আসতেই অপরাধ করা শুরু করেছ। তুমি তো ভগবানের চাইতেও বড় শয়তান। এত বাঁশ তুমি কাকে দেবে? এইমাত্র দিয়ে আসলাম। মহারাজ যা পুরস্কার দিয়েছে তা দিয়ে বাঁশই কিনে আনলাম। জানি না কখন কি কাজে লাগবে। ও, এই যে হেয়ালি করে কথা বলো, বুঝি না বাবা।